আসসালামু আলাইকুম। বিবিএন সলিউশন মুনিসিপালিটির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স প্রথম বর্ষের এবং বিবি অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টের এবং মাস্টার্স পার্ট 1 প্লিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স আর ফান্ডামেন্টাল অফ ফিনান্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শর্ট টার্ম ফিনান্সিং এর কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এই স্টেপটি। আমরা শর্ট টার্ম লোনের বেশ কিছু ক্লাস নিয়ে আলোচনা করছি, আমরা সূত্র নিয়ে আলোচনা করছি, আমরা কমার্শিয়াল পেপার, ব্যাংক লোন এবং টিটকেট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে। আমরা শুরুর ক্লাসে আমরা প্রত্যেকটা স্টেপ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তারপরে আজকে আমরা অঙ্ক করার পূর্বে অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিংটা কী জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করে আমাদের হোয়াইট বোর্ডে একটি অঙ্ক তোলা আছে, সেই অঙ্কটা দিয়ে আপনাদের অঙ্ক সমাধান করা শেখাবো ইনশাআল্লাহ। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটিতে নতুন, বিবিএন সলিউশন মুনিসার এই পেজটি নতুন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের নিয়মিত যারা ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের বিবিএ এবং MBA 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আমরা ফ্রি আপনাদের সকল সাবজেক্ট ওয়ারি এবং অধ্যায়ওয়ারি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা কখনোই আপনাদেরকে বলবো না আমাদের অনলাইন ব্যাচে বাহির করতে হবে অথবা কোনো ক্লাসের জন্য পে করতে হবে, সেরকম কোনো সিস্টেম নাই। আমরা ফ্রি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের শ্রম আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে আমরা সার্থক, আমাদের শ্রম সার্থক। তো যাই হোক, আর কথা বলবো না, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে কিছু কথা আগে শুনে নেই। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে কি বোঝায়? বিবিধ দেনাদার। ফ্যাক্টরিং মানে বোঝায় বাট্টাকরণ, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে আমি যদি বাকিতে পণ্য বিক্রি করে থাকি তাহলে সেই টাকাটা কালেকশন করার একটা প্রক্রিয়া। তো এখানে আপনি সাধারণত যদি একটি বড় কোনো প্রতিষ্ঠানের অংশীদার হয়ে থাকেন বা কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, তাহলে আপনি যখন অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কারখানাতে কোনো পণ্য সরবরাহ করে থাকেন, অর্থাৎ ওই কোম্পানি যখন আপনার কাছ থেকে পণ্য ক্রয় করে, তখন আপনার যখন ওই টাকাটা আদায় করতে না পারেন, অর্থাৎ স্বাভাবিকভাবে যদি আপনাকে আমি একটা উদাহরণ দিই, যে আমাদের বাংলাদেশে যদি চিনি মিলগুলোর দিকে তাকাই, তাহলে চিনি মিল আমাদের চিনির জন্য র ম্যাটেরিয়ালসটা কি? আসলে চিনির জন্য র ম্যাটেরিয়ালসটা হচ্ছে আখ, বা গ্রাম্য ভাষায় বলে কুশর। তো যাই হোক, এই আখগুলো আমরা সরবরাহ করি। মিল থেকে আমাদের একটি কার্ড দেওয়া হয়, যাকে সিড বলি, অথবা আমাদের আখ সরবরাহের জন্য একটি কার্ড দেওয়া হয়। সেই কার্ড মারফত আমরা কি করি? এই আখগুলো সরবরাহ করে থাকি। এবং এই আখগুলো যখন মিল রিসিভ করে তখন আমাদেরকে একটি বিল ধরিয়ে দেয়, একটা বিল দেওয়া হয়, যে বিলের একটি নির্দিষ্ট তারিখ থাকে, সেই তারিখে আমরা ওই বিলের টাকাটা উত্তোলন করতে পারবো। যদিও এখন বর্তমান মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট বিভিন্ন মারফত চলে আসে, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এখনো কোনো মিল বা কলকারখানাতে এখনো এই সিস্টেমটা চালু আছে। তখন আপনাকে একটি বিল দেওয়া হয় এবং ওই বিলে যে তারিখ থাকে ওই তারিখটাতে আপনি শুধুমাত্র টাকাটা উত্তোলন করতে পারবেন, অথবা তারিখের পরে উত্তোলন করতে পারবেন, আগে নয়। কিন্তু আপনার টাকার অত্যন্ত দ্রুত কালেকশন করা প্রয়োজন বা সংগ্রহ করা প্রয়োজন, অর্থাৎ আপনার আর্থিক চাহিদা পূরণের জন্য বা অর্থের অভাব পূরণের জন্য টাকাটা অত্যন্ত দ্রুত প্রয়োজন। তখন আপনি কি করবেন? তখন ওই টাকাটা ব্যাংকের একটি শাখাতে অথবা কোনো একটি গোষ্ঠীর কাছে বাট্টাকরণের মারফত আপনি ওই বিলটা ভাঙাইতে পারেন, অর্থাৎ টাকাটা দ্রুত কালেকশন করতে পারেন। যেমন যদি আপনার ওই বিলে উঠে থাকে, ধরেন লেখা থাকে 10,000 টাকা, তখন আপনাকে হয়তো ওই দালাল গোষ্ঠী অথবা ওই ব্যাংকেরই কোনো শাখাতে বসে থাকা কিছু অসুবিধাবাই, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থার মারফত আপনাকে কি বলবে, যে আসলে আপনি তো 10,000 টাকা পাবেন, আপনি যেহেতু তারিখ এখনো দেরি আছে, আপনি তারিখের পূর্বে নিলে আপনি এখন 9,500 টাকা পাবেন। এই যে 500 টাকা বাট্টাকরণ করে আপনি টাকাটা দ্রুত কালেকশন করলেন, সেটাই হচ্ছে এখন রিসিভেবল ফ্যাক্টরিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ফ্যাক্টরিং মারফত টাকা যখন বাট্টাকরণ করেন তখন আপনার বেশ কিছু ব্যয়েরও সৃষ্টি হয়, সেগুলো আমরা এই অঙ্কের মারফত পড়বো এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হোয়াইট বোর্ডে যে অঙ্কটি তুলে রাখছি, এই অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অব্দি, অর্থাৎ 2024 সাল পর্যন্ত একাধিকবার এই অঙ্কটি বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে। তো এখানে কি বলছে দেখুন, বলছে এ ফ্যাক্টর উইল বাই কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1 লক্ষ পার মান্থ, অর্থাৎ এই কোম্পানিটিতে 1 লক্ষ টাকা প্রত্যেক মাসে অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ সৃষ্টি হয়।
and will advance at 12% interest PA up to 80% of the face value। বলছে এই মূল টাকার 80% টাকা আদায় করা সম্ভব হয় 12% সুদে, এবং সুদটা হচ্ছে কি পার অ্যানুয়াল অর্থাৎ বাৎসরিক। বলছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন, অর্থাৎ এই টাকাটা আদায় করার সময় হচ্ছে 60 দিন। তারপরে কি বলছে দেখুন, দ্য ফ্যাক্টরি উইল চার্জ 2% কমিশন, অর্থাৎ এই টাকাটা আদায় করতে ফ্যাক্টরিং কমিশন অর্থাৎ যে আদায় করে দিবে, যে মারফত আদায় করা হবে তাকে কমিশন দিতে হবে 2%। তারপর বলছে ইট হ্যাজ বিন এস্টিমেটেড, বলছে আরো অনুমান করা হচ্ছে দ্যাট দ্য ফ্যাক্টরি সার্ভিস উইল হ্যাভ দ্য কোম্পানি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট 1000 টাকা পার মান্থ। অর্থাৎ বলতেছে যে টাকা আদায় করতে প্রশাসনিক ব্যয় হবে কত, 1000 টাকা পার মান্থ প্রত্যেক মাসে। খেয়াল করুন আমাদের অঙ্কটা কিন্তু 60 দিনের, সেহেতু আমাদের অঙ্কটা 2 মাসের। আচ্ছা, তারপর কি বলছে এন্ড 1% ব্যাড ডেট লস, অর্থাৎ শত চেষ্টা করার পরেও 1% টাকা আদায় করা সম্ভব না, যেটাকে বলা হয় কুলিন বা অনাদায়ী দেনার। তারপরে যেটা বলছে ক্যালকুলেট টু ইয়ার, আসলে আমাদের প্রত্যেকটা কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ফ্যাক্টরিং বা ব্যাংলোর সবার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এপিআর এবং সাথে হচ্ছে ইয়ার। যেহেতু এখানে ইয়ার আসছে তার মানে কি আমরা এপিআরও করে দেখাতে পারবো। যাক, আমরা অঙ্কটি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করব, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো শুরুতে আমরা যখন এই অঙ্কর নিয়মগুলো আলোচনা করছিলাম তখন আমরা স্টেপ ওয়াইজ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো স্টেপ ওয়াইজ যদি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, তো স্টেপ ওয়ানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। অ্যানুয়াল ক্রেডিট সেলস আমরা একটু এখানে অঙ্ক সমাধানের ক্ষেত্রে ছোট করে লিখব। আমাদের যখন সূত্রগুলো লিখছি তখন ফুল মিনিং দিয়ে লেখা ছিল অ্যানুয়াল ক্রেডিট সেলস। এটা বের করার সূত্র আমরা লিখে দিয়েছিলাম মান্থলি সেলস, মান্থলি সেলস গুণন 12। অর্থাৎ এখন যদি আপনি ফলো করেন তাহলে আমাদের এখানে কি বলছে যে 1 লক্ষ টাকা প্রত্যেক মাসে বাকি সৃষ্টি হয়, তার মানে 12 মাসে 12 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে স্টেপ 2 তে আমরা যেটা তুলে ধরেছিলাম সেটা ছিল হচ্ছে AAR, অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এটা সূত্র আমরা আলোচনা করেছিলাম অ্যানুয়াল ক্রেডিট সেলস গুণন ACP, অর্থাৎ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড 360। যদি এটা আমরা ভাগ করি তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেলস আমরা উপরে বের করছি কত টাকা, 12 লক্ষ টাকা, আর এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন, আর এ হচ্ছে 360, অর্থাৎ এখানে আমাদের বেরোবে হচ্ছে 2 লাখ। তারপরে স্টেপ 3 তে যেটা আমরা তুলে ধরেছিলাম সেটা ছিল হচ্ছে ARTO। ARTO বলতে যেটা বোঝায়, ARTO তে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এটা বের করার সূত্র ছিল 360 ডিভাইডেড ACP, অর্থাৎ 360 ভাগ হচ্ছে 60, অর্থাৎ 6 টাইমস। এই হচ্ছে আমাদের স্টেপ 3। এরপরে আমরা যেটা লিখছিলাম যে স্টেপ 4, এখানে আমরা আলোচনা করেছিলাম PIR, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এটা সূত্র ছিল হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, আর নিচে হচ্ছে ARTO। তো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আমাদের অঙ্কে হচ্ছে 12%। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 12%, আর ARTO আমরা বের করছি হচ্ছে স্টেপ 3 তে হচ্ছে 6, অর্থাৎ 6 দুগুণে 12। এটাই হচ্ছে আমাদের স্টেপ 4। আর স্টেপ 5 এ আমরা যেটা নির্ণয় করেছিলাম, স্টেপ 5 সেখানে আমাদের নির্ণয় করেছিলাম হচ্ছে NPA, অর্থাৎ NPA। তো NPA বের করার সূত্র যেটা ছিল AAR মাইনাস রিজার্ভ মাইনাস ফ্যাক্টরিং কমিশন মাইনাস ইন্টারেস্ট।
ইন্টারেস্ট। তো এটা যদি আমরা বের করি তাহলে AAR আমরা বের করছি স্টেপ 2 তে কত টাকা, 2 লক্ষ টাকা। আচ্ছা, এখন হলো রিজার্ভ। রিজার্ভ আমরা কাটবো হচ্ছে AR এর উপরে। তাহলে আমাদের রিজার্ভটা কি, যত পার্সেন্ট টাকা আদায় হয় অর্থাৎ 80% ফেস ভ্যালু তার অবশিষ্ট অংশ, অর্থাৎ যত পার্সেন্ট থাকবে তত 100 থেকে বাদ, অর্থাৎ 80 যদি 100 থেকে বাদ দেই তাহলে থাকে 20%, সেই 20%টা হচ্ছে রিজার্ভ। তারপর হচ্ছে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন হলো উইল ফ্যাক্টর চার্জ 2% কমিশন, অর্থাৎ 2% কমিশন। এরপরে আমরা বাদ দিব ইন্টারেস্ট, কিন্তু ইন্টারেস্টটা বাদ AAR এর উপরে যায় না, সেহেতু আমরা ওইটা ওইভাবে রাখলাম। তাহলে 2 লাখ, এখানে যদি 2 দুগুণে 4 অর্থাৎ 40,000, এবং এখানে 2 দুগুণে 4 অর্থাৎ 4,000। ইন্টারেস্টটা আমাদের বাদ যাবে চূড়ান্ত ব্যালেন্সের উপরে, যার কারণে আমরা এখনো ইন্টারেস্ট ওখানে লিখে যাচ্ছি। তাহলে 2 লক্ষ টাকা এবং 40,000 যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে কত, 1,60,000, তারপরে 4 দিলে 1,56,000, এই হলো 1,56,000 টাকা। এবং এই 1,56,000 টাকার উপরে বাদ যাবে হচ্ছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট 12% ছিল, কিন্তু এখন আমাদের 2 মাসের জন্য ইন্টারেস্ট কত, 2%। তাহলে এখন আমরা যদি 2% কাটি তাহলে এখান থেকে বাদ যাবে 3,120 টাকা। তাহলে এখানে আমাদের এখন উত্তর আসবে 1,52,880 টাকা। এটাই হচ্ছে পিরিয়ডিক অ্যাডভান্স। স্টেপ 5 পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা শুরুতে আরেকবার রিভিউ করি। আমরা শুরুতে অ্যানুয়াল ক্রেডিট সেলস বের করব, সেটা সূত্র হচ্ছে মান্থলি সেলস গুণন 12। আমাদের মান্থলি সেলস হচ্ছে 1 লক্ষ টাকা, সুতরাং 12 হচ্ছে 12 লক্ষ টাকা। এরপরে আমরা স্টেপ 2 তে যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। সেক্ষেত্রে আমাদের এই অ্যানুয়াল ক্রেডিট সেলসকে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা গুণ এবং সূত্রে 360 দ্বারা ভাগ, অর্থাৎ এই হচ্ছে 2 লক্ষ টাকা। তবে এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি 1 লক্ষ টাকাকে 60 দিন সমান যেহেতু 2 মাস, 2 দিয়ে গুণ দিলেও আসবে। যাক, ওদিকে না যায়, আমরা নিয়মতান্ত্রিক মনে রাখবো, তাহলে আমাদের অঙ্ক বুঝতে এবং করতে সুবিধা হবে। তারপরে স্টেপ 3 তে আসছে ARTO, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এটা সূত্র 360 ডিভাইডেড ACP, অর্থাৎ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। 360 কে আমরা 60 দিয়ে ভাগ দিলে আসবে 6 টাইমস। এরপরে আমরা নির্ণয় করব পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, অর্থাৎ আমাদের অঙ্ক যত দিনের তত দিনের জন্য সুদের হার কত। আমাদের অঙ্ক আছে 60 দিন, 60 দিন সমান 2 মাস, অর্থাৎ 2 মাসের জন্য সুদের হার কত সেটা আমরা এখানে বের করব। এটার সূত্র অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে ARTO, অর্থাৎ ARTO আমরা বের করছি স্টেপ 3 তে। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। এই সেই 12%, এই 12% কে আমাদের 6 টাইমস অর্থাৎ ARTO দ্বারা ভাগ দিলে আমরা পাবো 2%, অর্থাৎ আমাদের 60 দিন সমান 2 মাস, এই 2 মাসের জন্য সুদের হার 2%। এরপর স্টেপ 5 এ আমরা যেটা করব সেটা হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এটা সূত্র হচ্ছে AAR, অর্থাৎ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন এবং ইন্টারেস্ট বাদ। এখন কথা হলো যে AAR 2 লক্ষ টাকা, রিজার্ভ বাদ যাবে সেটাও ইন্টারেস্টের উপরে, ফ্যাক্টরিং কমিশন বাদ যাবে সেটাও রিজার্ভ বাদ যাবে সেটাও AR এর উপরে, এবং ফ্যাক্টরিং কমিশন বাদ যাবে সেটাও AAR এর উপরে, কিন্তু ইন্টারেস্টটা বাদ যাবে এই দুইটা বাদ দেওয়ার পরে যে ব্যালেন্স তার উপরে। যার কারণে আমরা কি করছি, এই 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে রিজার্ভ বাদ দিয়েছি 20%, তারপরে কমিশন বাদ দিয়েছি 2%, এই সকল বাদ দিয়ে হচ্ছে 1,56,000 টাকা। আর এই চূড়ান্ত ব্যালেন্স 1,56,000 টাকার উপরেই 2% সুদ বাদ, এই 2% বাদ দেওয়ার পরে যেটা বেরোলো সেটা হচ্ছে 1,52,880 টাকা। আর এটাই হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব স্টেপ 6 নিয়ে, অর্থাৎ স্টেপ 6 এ আমাদের যে স্টেপটা লেখা ছিল সেটা হচ্ছে নিট পিরিয়ডিক কস্ট। নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক কস্টের সূত্র হচ্ছে নিট পিরিয়ডিক কস্ট, অর্থাৎ স্টেপ
7, এটাতে আমরা বের করব নেট পিরিয়ডিক কস্ট। এই জায়গাতে আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে আমরা এই জায়গাতে কি করব, ফ্যাক্টরিং কমিশন যোগ করব ইন্টারেস্ট আর বিয়োগ করব আদার কস্ট। তো সেই হিসাবে ফ্যাক্টরিং কমিশন আমরা যেহেতু অঙ্কটি করছি অর্থাৎ স্টেপ 6 এ আমরা পাবো, ওই জায়গাতে ফ্যাক্টরিং কমিশন দেখবেন ওখানে আমরা বের করছি কত টাকা, 40,000 টাকা। আর এখানে যদি আপনারা আবার বের করতে চান তাহলে বের করতে পারেন, সেটা হলো বের করলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হয়। ফ্যাক্টরিং কমিশন আমরা আগে দেখেন বের করে আসি আগের স্টেপে, অর্থাৎ স্টেপ 6 এ বের করছি 40,000 টাকা, সেটা আমরা নিলাম। ইন্টারেস্ট আমরা ফ্যাক্টরিং অর্থাৎ স্টেপ 6 এ আমরা বের করছি কত টাকা, 3,120 টাকা। আচ্ছা, এবার হচ্ছে আদার কস্ট। এখানে আদার কস্ট আমাদের যে অঙ্ক, এই অঙ্কে আদার কস্ট আছে দুইটা, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট 1,000 টাকা পার মান্থ এবং 1% ব্যাড ডেট লস। ঠিক এই দুইটাই হচ্ছে আদার কস্ট। তাহলে এটা যদি আমরা এখানে করি তাহলে দেখুন আমাদের হচ্ছে 1,000 টাকা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। আর যেহেতু 60 দিনের অঙ্ক সেহেতু 60 দিন সমান 2 মাস। আচ্ছা, এবার এখানে আমাদের আরো বাদ যাবে যেটা, সেটা হলো 1% ব্যাড ডেট লস। আর এই সকল লস বাদ যাবে হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভের উপরে হার হচ্ছে 1%। অর্থাৎ এখানে যদি আমরা যোগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে 40,000 অর্থাৎ 7,120। আর এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2,000, আর এখানে হচ্ছে 1% করলে হচ্ছে 2,000। তাহলে এই হচ্ছে 7,120 মাইনাস 4,000 অর্থাৎ 3,120। এটা হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট। এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্টেপ। এবার আমরা 7 নম্বর স্টেপে যেটা করব সেটা হলো অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। অ্যানুয়াল কস্ট অথবা অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট যেটা মনে করেন, এটার সূত্র ছিল এনপিসি গুণন এআরটিও। তাহলে এনপিসি 3,120 আর এআরটিও আমরা বের করছি স্টেপ 3 তে 6, অর্থাৎ 318 অর্থাৎ 18,720। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্ট। এই পর্যন্ত যে স্টেপটা আমরা করলাম, 7টি স্টেপ করলাম, এই 7টি স্টেপই ছিল হচ্ছে অঙ্কের ওয়ার্কিং। এবার আমরা মূল অঙ্ক করব। এবার আমরা যদি মূল অঙ্ক করি তাহলে মূল অঙ্কের ক্ষেত্রে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এপিআর। তো এপিআর এর সূত্র আমরা এখানে দুই ভাগ করে নেই। এপিআর সুতরাং এপিআর অ্যানুয়াল পিরিয়ডিক রেট, এটার সূত্র হচ্ছে অ্যানুয়াল কস্ট নিচে হচ্ছে এনপি অর্থাৎ নেট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে এ হচ্ছে 18,720 আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স 1,52,880 গুণন 100 সমাপ্ত উত্তর আসবে 12.24 বা 44%, 12.24%, অর্থাৎ 12.24%। আর ইআইআর এখানে যদি এপিআর চাই নাই, আপনাদের জাস্ট করে দেখালাম। আর ইআর এর সূত্রের মধ্যে একটাই সূত্র অধ্যায়ের জন্য, সেটা হলো 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 গুণন 100। তাহলে এই জায়গাতে 1 প্লাস 0204 আর 6 মাইনাস 1 গুণন 100। তাহলে এই জায়গাতে আসবে 1.1288 মাইনাস 1 গুণন 100। তাহলে 0.1288 গুণন 100 অর্থাৎ উত্তর 12.88%। এই জায়গাতে যদি আপনি হেয়ারে দেখতে চান তাহলে পারে
আর ইজ ইকুয়াল টু এনপিসি, নিচে হচ্ছে এনপিএ, অর্থাৎ 3120 1,52,880 0204। আর n ইজ ইকুয়াল টু এ আর টিও, অর্থাৎ 6 টাইমস, আর এই হলো আমাদের ইয়ার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যাবেন। আর আপনাদের যদি পছন্দের কোনো অধ্যায়ের ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানবেন, আমি আপনাদের পছন্দনীয় অথবা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।